দেখো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিজম। এই দেখো প্রিজমের সেটটা দেখো, এটা হচ্ছে একটা প্রিজম, ঠিক আছে। প্রিজমে দেখো প্রিজমে মোট তলের সংখ্যাটা দেখো কতগুলো তল আছে। এদিকে একটা তল দেখতে পাচ্ছ, এটা একটা তল, এই সাইডে একটা তল আছে, এদিকে একটা তল, এদিকে একটা তল, নিচে একটা তল, ঠিক আছে। এই হচ্ছে প্রিজমের সেট, এটা হচ্ছে একটা প্রিজম। প্রিজমের মোট তলের সংখ্যা দেখো কতগুলো তল আছে। প্রিজমের তল সংখ্যা দেখো একটা, দুটো, তিনটে, ঠিক আছে। এদিকে তিনটে আর এদিকে দুটো, মোট প্রিজমের তল সংখ্যা হচ্ছে কটা? 5টা। প্রিজমের তল সংখ্যা, প্রিজমের তল সংখ্যা হচ্ছে 5টা মোট, ঠিক আছে। এই 5টা তলের মধ্যে ত্রিভুজাকার তলের সংখ্যা কটা আছে দেখো। ত্রিভুজাকার তলের সংখ্যা দুটো। আর দেখো বাকি কটা আছে, বাকি 3টে হচ্ছে আয়তাকার তল। আয়তাকার তল কটা? আয়তাকার তল সংখ্যা হচ্ছে 3টে, ঠিক আছে। এই যে হচ্ছে প্রিজম। তো এই যে প্রিজমের যদি আমরা বলি এই যে প্রিজমের যদি আমরা এইভাবে রাখি প্রিজমটাকে, তাহলে প্রিজমে দেখো আলোক রশ্মি পাঠাই আমরা এইভাবে। এদিকে আলোক রশ্মি যে কোনো একটা তলে, এই তলে আলোক রশ্মিটা পাঠানো হয়, ঠিক আছে। আলোক রশ্মি এদিকে পাঠালে আলোক রশ্মি নির্গত হয় এদিকে এই তল দিয়ে, ঠিক আছে। এই তলে আলোক রশ্মি পড়ছে, নির্গত হচ্ছে এই তল দিয়ে। তো সেই জন্য কি বলা হয়, এই তলটাকে আর এই তলটাকে, এই দুটো তলকে বলা হয় প্রতিসারক তল, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিসারক তল, এইদিকে এই দুটো হচ্ছে প্রতিসারক তল, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই প্রতিসারক তল দুটো, এই যে দুটো প্রতিসারক তল, সেই প্রতিসারক তল দুটো ওপরে একটা অংশের সঙ্গে যুক্ত হয়ে আছে, যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, একটা লাইনের সঙ্গে মিলিত হয়েছে, এখানে একটা রেখার সঙ্গে মিলিত হয়েছে, রেখাতে মিলিত হয়েছে। তল দুটোর তো মিলিত হবে কোথায়? উপরে রেখাটার সঙ্গে মিলিত হচ্ছে। তাহলে এই যে যেখানে মিলিত হচ্ছে সেখানটা দেখতে পাবে এখানে এখানটা একটা কোণের সৃষ্টি করেছে, ঠিক আছে। এই যে ত্রিভুজাকার তলটা আছে, ত্রিভুজাকার তলের এখানে একটা কোণের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই যে কোণটাকে বলা হয় প্রিজমের কোণ, ঠিক আছে। আমরা যখন ছবিতে প্রিজমটাকে আঁকবো, প্রিজমের প্রস্থচ্ছেদ নেবো, প্রস্থচ্ছেদ মানে এইভাবে কেটে নেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিরকম ভাবে প্রিজমটাকে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজাকার তলের মতো। মানে আমরা ড্রয়িং করার সময় আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের ছবিতে আমরা কমপ্লিট করতে পারবো না, আমরা ত্রিভুজাকার তলটাকে আনবো, ঠিক আছে। তো ত্রিভুজাকার তলের এই যে এই সাইডটা এবং এই সাইডটা, এই দুটো তলকে আমরা বলবো প্রতিসারক তল। এই দুটো হচ্ছে প্রতিসারক তল, এই দিকটা, আবার এই দিকটা হচ্ছে প্রতিসারক তল। এই প্রতিসারক তল দুটো ওপরে দেখে একটা কোণ সৃষ্টি করেছে, ঠিক আছে। এই যে কোণটা সৃষ্টি করেছে, ত্রিভুজের এই যে প্রস্থচ্ছেদের আমরা নামকরণ এইভাবে করবো। এই যে কোণটা সৃষ্টি করেছে, এই কোণটাকে বলা হয় প্রিজমের কোণ। প্রিজমের কোণ বলা হয় এটাকে, ঠিক আছে। আর নিচেতে যে অংশটা পড়ে আছে তাকে বলা হয় ভূমি। নিচেটা হচ্ছে ভূমি। তাহলে প্রিজমের জিনিসগুলোকে আগে জেনে নিতে হবে, প্রিজমের কোণটা কি। তাহলে আমরা কি পেলাম দেখো, প্রিজমের এই যে প্রস্থচ্ছেদের এই উপরের প্রান্তটাকে আমরা বলছি কোণ এ। মানে প্রিজমের কোণটাকে অনেক সময় দেখবে যখন লিখবে তখন কোণ এ এরকম ভাবে লেখা হয়। কোণ এ বলতে বোঝা যাচ্ছে প্রিজমের ওপরে যে কোণটা আছে, মানে প্রতিসারক তল দুটো যে কোণ সৃষ্টি করেছে সেটা হচ্ছে প্রিজমের কোণ, ঠিক আছে। তো এই মোটামুটি প্রিজম। এবার প্রিজমকে যেরকম ভাবে 3টে তলই আছে, তুমি যে কোনো তলটাকে ভূমি করতে পারো। নিচেটা যদি ভূমি করা হয় তাহলে এই দুটো প্রতিসারক তল হবে, তখন প্রিজমের কোণ তৈরি হবে এখানে, ঠিক আছে। তো প্রিজমের ছবিটাকে আমরা যদি আঁকতে চাই তাহলে আমাদেরকে এইভাবে আঁকতে হবে। নিচেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে।
আর এই দুই সাইডে দুটো তল, এই দুটো হচ্ছে প্রতিসারক তল, আর প্রিজমের উপরটাকে বলা হবে প্রিজমের কোণ। ঠিক আছে। আচ্ছা, এই প্রিজমে যদি বলা হয় প্রান্ত রেখার সংখ্যা কটা? প্রান্ত রেখার সংখ্যা কটা হচ্ছে দেখো, প্রান্তে কটা রেখা আছে দেখো। এই সাইডে দেখতে পাচ্ছি তিনটে, একই রকম ভাবে বিপরীত সাইডেও তিনটে, এদিকেও তিনটে। ঠিক আছে, এই সাইডে তিনটে, ওই সাইডে তিনটে, 3 3 6, আর এদিকে 1 2 3 6 আর 3 9টা। প্রান্ত রেখার সংখ্যা হচ্ছে 9টা। এই হচ্ছে মোটামুটি প্রিজম। ঠিক আছে। তো এবার প্রিজমের আলোকরশ্মির যে প্রতিসরণ ঘটে সেটা তোমরা দেখেছো যে সাদা বর্ণের আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা পাঠাই, তাহলে সেক্ষেত্রে সাদা বর্ণ বিশ্লিষ্ট হয়ে গিয়ে 7টা বিভিন্ন বর্ণের আলোকরশ্মিতে পরিণত হয়। মানে যে কোনো যৌগিক বর্ণকে ভেঙে দিতে পারে এই প্রিজম। ভেঙে দিয়ে বিভিন্ন বর্ণগুলোকে প্রকাশ করতে পারি। মানে সেই বর্ণের সমষ্টির মধ্যে কি কি বর্ণ আছে সেটাকে আমরা পেয়ে যাই। ঠিক আছে। ধরো এখন একটা প্রিজম আমরা কি করি, সাদা বর্ণের আলোকরশ্মিকে পাঠাই, এদিকে ধরো সাদা বর্ণের আলোকরশ্মি পাঠালে এদিকে কি পাই আমরা, এদিকে দেখা যায় 7টা বর্ণের আলোকরশ্মি ফুটে উঠছে। ঠিক আছে। নিচেতে কোনটা থাকে, সব থেকে নিচের থেকে যেটা ভায়োলেট, GYOR, সব থেকে উপরে কি থাকে রেড, লালটা সবার উপরে থাকে, আর বেগুনিটা সবার নিচে থাকে। ঠিক আছে। এখানে একটা যদি আমি পর্দা রাখি, সেই পর্দাতে যে বর্ণগুলো ফুটে উঠবে পরপর, সেই বর্ণগুলো হচ্ছে সব থেকে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বেগুনি, আর সব থেকে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লাল। ঠিক আছে। এই হচ্ছে প্রিজমের বৈশিষ্ট্য। প্রিজম কি করে, সাদা বর্ণের আলোকরশ্মিকে ভেঙে দেয়। ঠিক আছে। ভেঙে দিয়ে বিভিন্ন বর্ণের আলোকরশ্মিকে বের করে দেয়। আচ্ছা, আলোকরশ্মিগুলো যে বিভিন্ন বর্ণে পরিণত হয়ে যাচ্ছে, এর মেইন কারণ সেটা হচ্ছে বিভিন্ন বর্ণের আলোকরশ্মির বেগ বিভিন্ন। ঠিক আছে। কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যখন যায়, মাধ্যমের মধ্য দিয়ে গেলে মানে সমস্ত বর্ণের বেগ বিভিন্ন হওয়ার জন্য তারা আর যেটা যার বেগ বেশি সে আগে গিয়ে পৌঁছাবে পর্দাতে, সেই জন্য দেখো লাল বর্ণের বেগটা বেশি, তাই লাল বর্ণ উপরে থাকে, আর সব থেকে বেগ কম হচ্ছে বেগুনি বর্ণের নিচে চলে আসে। বেশ, ঠিক আছে। এই হচ্ছে প্রিজমের বৈশিষ্ট্য। প্রিজম কি করে, সাদা বর্ণের আলোকরশ্মিকে বিশ্লিষ্ট করে দেয়, ভেঙে দেয়, দিয়ে অন্য 7টা বর্ণ তৈরি করে দেয়। ঠিক আছে। একটা জিনিস তোমরা জানো যে প্রিজমের যে ভূমির দিকে সবসময় তার আলোকরশ্মিটা বেঁকে দেয়। ধরো কোনো একটা প্রিজমে একটা একবর্ণী আলোকরশ্মিকে পাঠানো হলো, একবর্ণী। ঠিক আছে। সেটা লাল হতে পারে, একটা বর্ণ নির্দিষ্ট বর্ণের, একটা লাল বর্ণের একটা আলোকরশ্মিকে পাঠানো হলো, তাহলে কি এদিকে কি বর্ণ পাওয়া যাবে, লাল বর্ণের আলোকরশ্মি বের হবে এদিকে গেলে। ঠিক আছে। বেশ, তো এই প্রিজমের ধরো এটা ABC, প্রিজমের কোণ হচ্ছে, তোমরা জানো প্রিজমের কোণ, এক্ষেত্রে প্রিজমের কোণ হচ্ছে, প্রিজমের কোণ আমরা বলবে। তো প্রতিসারক তল, এদিকে একটা সাদা লাল বর্ণের আলোকরশ্মি পাঠানো হলো, যে আমরা জানি যে বিন্দুতে এসে আলোকরশ্মিটা আপাদিত হয়, সেই বিন্দুটা বলে আপাতন বিন্দু। আপাতন বিন্দুতে প্রতিসরণের সূত্র অনুসারে আমরা যেটা জানি কি করি, আমরা এই বিন্দুতে অভিলম্ব আঁকবো। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই বিন্দুতে একটা অভিলম্ব আঁকা। তাহলে আমরা অভিলম্বটা আঁকবো কেন, অভিলম্ব আঁকার কারণ হচ্ছে আমরা আপাতন কোণটা পেয়ে যাব। ঠিক আছে। এটা ধরো আপাতন কোণ, আপাতন কোণটাকে আমি I1 দিয়ে ক্রস করি। ঠিক আছে। তো আপাতন কোণ পেলাম। এটা ছিল আমাদের কি বায়ু মাধ্যম, এই ভিতরে কি আছে, ভিতরে আছে কাঁচ মাধ্যম। ঠিক আছে। প্রিজম তো কাঁচ দিয়ে তৈরি। তবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি এসে পৌঁছাচ্ছে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোকরশ্মি আসে, তখন আলোটা কি হয়, অভিলম্বের দিকে কিছুটা সরে চলে আসে। তাহলে এখান থেকে কিছুটা সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কোন পথে, সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল এই পথ থেকে, এইভাবে সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই পথে সোজা না বেরিয়ে গিয়ে সেটা কি হয়েছে, কিছুটা পরিমাণে বেঁকে গেছে। বেঁকে আলোকরশ্মিটা গিয়ে পড়লো অন্য প্রতিসারক তলে, মাধ্যমের ভিতরে, মাধ্যমের মধ্য দিয়ে, তার আলোকরশ্মিটা কিছুটা পরিমাণ বেঁকে গেল। ঠিক আছে। এই পথে গিয়ে পড়লো। এবার যে বিন্দুতে আলোকরশ্মিটা এসে পড়লো, সেই বিন্দুটাকে আমরা আবার আপাতন বিন্দু বলি। তা সেই আপাতন বিন্দুতে আবার আমরা কি করবো, আমরা অভিলম্ব আঁকবো। আপাতন বিন্দুতে আবার একটা অভিলম্ব আঁকলাম। তো এবার দেখো আলোকরশ্মিটা এবার কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বের হচ্ছে। এটা কাঁচ
থেকে আবার কোথায় বেরোচ্ছে? বাইরে। এটা তো বাইরে, কাঁচ থেকে আবার বাইরে বের হচ্ছে। তাহলে কাঁচ থেকে আবার যখন বাইরেতে বের হবে তখন আলোক রশ্মিটা কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা আমরা জানি প্রতিসরণের ক্ষেত্রে হয়। তাহলে আলোক রশ্মি কি হবে? অভিলম্ব থেকে যাওয়ার কথা ছিল, সোজা গেলে এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে না গিয়ে কি হচ্ছে? আলোক রশ্মিটা কিছুটা বেঁকে যাচ্ছে, আরো দূরের দিকে সরে চলে যাচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, এই যে যে আলোক রশ্মিটা পাঠালাম সেটা যাওয়ার কথা ছিল একদম এই পথে, সোজাসুজি বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পথে না গিয়ে আলোক রশ্মিটা কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। আমি নির্গত রশ্মি, যে রশ্মিটা নির্গত হচ্ছে, বের হচ্ছে, সেই রশ্মিটা দেখো বেরিয়ে যাচ্ছে এদিকে। যাওয়ার কথা ছিল আমার এই পথে, কিন্তু সেটা বেঁকে বেরিয়ে যাচ্ছে এই পথে। তাহলে দেখো এর একটা বাঁক হয়েছে, মানে চ্যুতি হয়েছে এটা। তো আলটিমেট চ্যুতি আর কি। কথা ছিল আমার এই পথে সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, এই পথে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মিটা আমি পাচ্ছি কি? বেরিয়ে যাচ্ছে এই পথে। তাহলে আলোক রশ্মিটা এসে যাওয়ার কথা ছিল এই পথে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এই পথে। তাহলে যে কোণে ঘুরে গেল, যতটা কোণে আলোক রশ্মিটা ঘুরে গেল, সেইটাকে আমরা বলবো চ্যুতি কোণ। ঠিক আছে? যাওয়ার কথা যে পথে, সেই পথে না গিয়ে যতটা কোণে আলোক রশ্মি ঘুরে যায় সেটাকে আমরা বলি চ্যুতি কোণ। তাহলে এখান থেকে দেখো আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এখান থেকে ঘুরে গেছে এতটা বয়ে গেছে, এটা হচ্ছে মোট চ্যুতি কোণ। দেখো দুবার চ্যুতি হয়েছে, কিন্তু একবার চ্যুতি হয়েছে দেখো আলোক রশ্মি যাওয়ার কথা ছিল আমার এই পথ দিয়ে, সেখান থেকে দেখো কিছুটা পরিমাণে বেঁকে গেছে, তার মানে এখানে একবার চ্যুতি হয়েছে, এটাকে আমি বলি ডেল্টা ওয়ান। ঠিক আছে? আর একবার দেখো এই পথ দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এই পথ দিয়ে না গিয়ে এখানে দেখো একটা চ্যুতি হয়েছে, এটাকে আমি বলি ডেল্টা টু। তার মানে আমি কি বলতে পারবো? চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। দুবার চ্যুতি হয়েছে, একবার এখানে ডেল্টা ওয়ান পরিমাণ চ্যুতি হয়েছে, তারপর আরেকবার ডেল্টা টু পরিমাণ চ্যুতি হয়েছে। ঠিক আছে? তো এবার দেখো এই যে এখানে ডেল্টা ওয়ান বলতে কোন জিনিসটা বোঝানো হচ্ছে? দেখো এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, আলোক রশ্মিটা যে কোণে আপাতিত হয়েছে সেটা হচ্ছে আমাদের আপাতন কোণ I1। আচ্ছা, এবার এখানে দেখো রশ্মিটা বেরিয়ে যাচ্ছে এদিকে, এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ R1 বলি এটাকে। ঠিক আছে? তো এবার দেখো এটা হচ্ছে আমাদের অভিলম্বটা যদি আমরা এদিকে টেনে নিয়ে আসি, আর এই বিন্দুতে যে অভিলম্বটা আছে সেই অভিলম্বটাকে যদি টেনে নিয়ে আসি, তাহলে এই দুটো দেখো একটা বিন্দুতে মিট করছে। ঠিক আছে? তো এগুলো সব একটা করে নাম দিয়ে দিই। ধরো এই বিন্দুটা থেকে পি কিউ পথে আলোক রশ্মি এলো, কিউ, তারপরে বিন্দুটাকে আর ডি, এই বিন্দুটাকে এস করি, পি কিউ আর এস, এটাকে টি করি, এটাকে করে ইউ, এটাকে করি ভি। ঠিক আছে? পি কিউ আর এস টি, এটাকে করলাম ইউ, এটা ভি। আচ্ছা, তাহলে আলোক রশ্মি যাচ্ছে আমাদের পি কিউ পথে গিয়ে কিউ থেকে এসে যাচ্ছে, এস থেকে টি পথে বেরিয়ে যাচ্ছে। তাহলে মোট চ্যুতি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল্টা ওয়ান একবার পাচ্ছি, আর একবার ডেল্টা টু পাচ্ছি। তাহলে আমরা ডেল্টা ওয়ান এর ভ্যালুটাকে আমরা একবার দেখে নেবো কত হচ্ছে। আচ্ছা, এই বিন্দুটার একটা নাম দিই, পি কিউ আর টি ইউ ভি দিয়েছি, এই বিন্দুটাকে করে দিই ডব্লু। আচ্ছা, ঠিক আছে, ডব্লু, এটাকে করে দিই এক্স। ঠিক আছে? তাহলে আমাদের ডেল্টা ওয়ানের পরিমাণটা দেখি। দেখো এই লাইনটা আর এই লাইনটাকে যদি আমরা দেখি, তাহলে এই দুটো লাইন দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, এই লাইনটা আর এই লাইনটা। তাহলে তার এই বিপরীতে যে কোণটা আর বিপরীতের কোণটা, এই যে কোণটা, এই কোণ দুটো কি হয়? সমান হয়। ঠিক আছে? তাহলে এই মোট যে কোণটা এখানে দেখতে পাচ্ছি আমি, মোট কোণটা, সেই কোণটা এইখানকার এই কোণটার সঙ্গে সমান। তার মানে এখানে মোট যে কোণটা আছে সেটা দেখো এইটুকু আছে ডেল্টা ওয়ান, আর এইটুকু আছে কি R1। তার মানে আমি এখানে বলতে পারি যে I1 সমান হচ্ছে ডেল্টা ওয়ান প্লাস R1। ঠিক আছে? এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে টোটালটা মানে কত? ডেল্টা ওয়ান আর এখানকার R1। তাহলে I1 ইকুয়াল ডেল্টা ওয়ান প্লাস R1। তাহলে ডেল্টা ওয়ান সমান কি আসবে? ডেল্টা ওয়ান সমান হচ্ছে I1 মাইনাস R1। ঠিক আছে? তাহলে ডেল্টা ওয়ান মানে এটা পেয়েছি। আচ্ছা, এইদিকে এবার দেখো, এইদিকে যে প্রতিসরণ কোণ, এইদিকের কোণগুলোকে ধরে নাও, এই যে কোণটা আছে এটাকে ধরে নাও R2, এই কোণের মান হচ্ছে R2। আর এইদিকে যে এটা তো অভিলম্ব থেকে যে কোণটা এখানে আছে এটাকে ধরো I2। ঠিক আছে? টোটাল কোণটা হচ্ছে I2, প্রতিসরণ কোণ। এখানে আছে আপাতন কোণ হিসাবে বলছি আমি R2, অর্থাৎ এই কোণটা হচ্ছে R2 আর এই গোটা কোণটা হচ্ছে I2। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এখানেও ঠিক একই রকম ভাবে, আর এটা যদি R2 হয় তাহলে এখানকার এই যে লাইনটা বেরিয়ে গেছে, আর এই যে লাইনটা, এই যে দুটো লাইন, এই দুটো লাইন
তার মাঝখানে দেখো এই যে এইটুকু কোণ, তার সঙ্গে এই দিকের কোণটা সমান, R2 সমান, ঠিক আছে। আর মোট কোণ যেটা, এই দিকের মোট যে কোণটা, সেই কোণটার ভ্যালু হচ্ছে I2। এটাও সেই বিপরীত কোণের সমানই হচ্ছে এটা। এদিকে মোট কোণের ভ্যালু হচ্ছে, মোট কোণ যেটা সেটা হচ্ছে I2, ঠিক আছে। টোটাল কোণ যেটা সেটা হচ্ছে I2। আর এখানে যে R2 আছে, সেই R2টা এইটুকু কোণ হচ্ছে R2 সঙ্গে সমান বিপরীত কোণ। তার মানে আমি কি পাচ্ছি, এই যে টোটাল কোণটা I2 সমান কি হবে, এখানকার R2 প্লাস ডেল্টা টু, ঠিক আছে। এইটুকু হচ্ছে R2, কারণ এইদিকের কোণটার সঙ্গে এইদিকের কোণটুকু সমান R2, আর এখানকার কি আছে ডেল্টা টু। তাহলে I2 ইকুয়াল টু R2 প্লাস ডেল্টা টু। তাহলে এই জন্য ডেল্টা টু ইকুয়াল টু কি বলবো, I2 মাইনাস R2। তাহলে ডেল্টা 1 সমান এটা, আর ডেল্টা 2 সমান এটা। আচ্ছা, এই ভ্যালু দুটোকে এখানে পুট করি, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে আমি এটাকে লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, ঠিক আছে। অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু আমার ইকুয়েশন কি আসছে, এইটা, ঠিক আছে। দেখো তাহলে I1 আর I2টা কি সেটা আগে বুঝে নাও। I1 হচ্ছে এদিকের আপাতন কোণ, আর I2টা কি, I2টা হচ্ছে নির্গমন কোণ। এই যে টোটাল কোণটা হচ্ছে I2, মানে এই কোণটা টোটাল কোণটা I2, এই যে টোটাল কোণটা হচ্ছে I2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে I2, এটা হচ্ছে I1, আর এইখানে দেখো এইটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, ঠিক আছে। তাহলে আমরা এই তথ্যটা এখন পর্যন্ত পেলাম। এবার দেখো এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই চতুর্ভুজটাকে নেব, দেখব চতুর্ভুজ A Q R S, এই চতুর্ভুজটাকে দেখো ভালো করে। এই যে A Q, মানে এটা পয়েন্ট Q, R S, ঠিক আছে। এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের চারটে কোণ, চতুর্ভুজের কোণ চারটে কি কি, কোণ QAS প্লাস কোণ ASR প্লাস কোণ ASR হলো, তারপর হচ্ছে SRQ প্লাস কোণ হচ্ছে RQA। এদের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি, ঠিক আছে। চারটে কোণের সমষ্টি, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজ QRS। আচ্ছা দাঁড়াও, এই ত্রিভুজটা যাওয়ার আগে আরেকটা জিনিস আমি বলে দিই। দেখো ASR এই কোণটাকে দেখো একবার, ASR, আরেকবার এই কোণটাকে দেখো RQA, এই দুটো কোণকে খেয়াল করো। দেখো ASR, এই যে RS যে লাইনটা সেটা কিন্তু আমার অভিলম্ব ছিল, অভিলম্ব গেছিলাম। তাহলে ASR কত হবে, 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখো RQA, এখানে URটা আমি অভিলম্ব রেখেছিলাম, ঠিক আছে। URটা যদি অভিলম্ব হয় তার মানে এই কোণটার মানও হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি আমি এই দিক থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার পুরো থাকছে এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এই ত্রিভুজ থেকে আমি লিখতে পারি কোণ QAS প্লাস কোণ RQA সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার ত্রিভুজটা দেখো। এবার ধরো ত্রিভুজ QRS, এই ত্রিভুজটায় খেয়াল করো। এই যে Q, এটা R, এটা S। এই ত্রিভুজের তিনটে কোণের মধ্যে কি কি আছে দেখো, কোণ QAS, ও আচ্ছা সেখানে এটা আছে SRQ আছে, এটা হচ্ছে কোণ SRQ, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটে কোণ, কি কি কোণ আছে দেখো, QSR প্লাস কোণ SRQ প্লাস কোণ
আর কিউ এস, আর কিউ এস ইকুয়াল টু কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাই দেখো এই দুটো কোণের সমষ্টি আর এই তিনটে কোণের সমষ্টি 180, এটাও 180। তার মানে কি বলতে পারি? এইটার সমান এটা, ঠিক আছে? তারপরে আবার দেখো এটার সঙ্গে যদি এটা সমান হয়, এখানে দেখো এস আর কিউটা, এখানকার এস আর কিউটা একই আছে, একটা কমন একটা আছে। তাহলে এটার সঙ্গে এটা যদি বাদ দিয়ে দিই আমি, তার মানে কি দাঁড়াচ্ছে? এইটা সমান হচ্ছে এটা প্লাস এটা। তাহলে আমি কি পাচ্ছি? কোণ কিউ এ এস ইকুয়াল টু কিউ এ এস, এটা সমান কি কি? এটা এটা কোণ কিউ এস আর প্লাস কোণ আর কিউ এস, ঠিক আছে? এবার এই জায়গাটা খেয়াল করো, কিউ এ এস বলতে কোনটা? কিউ এ এস, তার মানে এ কোণ, ঠিক আছে? এটা মানে কোণ এ সমান, আচ্ছা কিউ এস আর বলতে কোনটা? কিউ এস আর, তার মানে এই কোণটা, এই কোণটার ভ্যালু কত? R2 প্লাস আর কিউ এস, আর কিউ এস, তার মানে কোন কোণটা? এটা R1, R1। তাহলে আমি একটা জিনিস পেয়ে গেলাম এখানে, কোণ এ হচ্ছে R1 আর R2 এর যোগফল। তাহলে এবার এ সমান যদি R1 আর R2 এর যোগফল হয়, তাহলে আমি এখানে এ বসিয়ে দিতেই পারি। তাহলে ডেল্টা ইকুয়াল টু আমার কি আসবে? I1 প্লাস I2 মাইনাস কোণ, ঠিক আছে? তাহলে আমরা এটা কি প্রমাণ করে দিতে পারছি? যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রমাণ হয়ে গেল। ডেল্টা মানে কি? চ্যুতি, মোট চ্যুতি। তাহলে প্রিজমের মোট চ্যুতির ভ্যালুটা কিসের উপর নির্ভর করছে? দেখো I1, I2 এবং এ। মানে I1 মানে কি? আপাতন কোণ। I2 মানে কি? I2 মানে হচ্ছে নির্গমন কোণ। আর এটা কি? এটা হচ্ছে প্রিজমের কোণ, ঠিক আছে? এই তিনটে বিষয়ের উপর মোট চ্যুতির পরিমাণটা, ডেল্টা পরিমাণটা নির্ভর করছে, ঠিক আছে? তার ডেল্টা ইকুয়াল, এটা মনে রাখতে হবে, যে ফর্মুলার প্রুফটা থাকে, এটা স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে? বেশ, দেখে নাও, পজ করে লিখে নাও, ঠিক আছে? তাহলে